আপনারা হয়তো অনেকেই সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আজকের ভিডিওতে আমরা জানবো যে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেই বিষয়ে আজকে আমরা জানবো। এবং সেই সাথে আপনারা যারা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি হবে প্রথম ধাপ। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক খুঁটিনাটি ইনফরমেশন আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। ভিউয়ার্স, সুইডেনে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব। এই ওয়েবসাইটের নাম হচ্ছে universityadmission.se এর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করার একমাত্র সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। একমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সুইডেনের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবো। শুরুতেই আমরা এই ওয়েবসাইটটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন সুইডেনে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন আছে সেই ডেডলাইনটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা দেখার জন্য আমরা এই যে কি ডেটস অ্যান্ড ডেডলাইন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা খেয়াল করবেন। তো এই অপশনে ক্লিক করার পর পেজ পাবেন। এই পেজে দেখতে পাচ্ছেন যে অটাম সেমিস্টার ডেটস। আমরা সুইডেনে যদি অ্যাপ্লাই করতে চাই আমরা অবশ্যই অটাম সেমিস্টারে অ্যাপ্লিকেশন করব, যেটা ক্লাস শুরু হবে হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বরে। এবং অটাম সেমিস্টারে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি সুইডেনের যে বিখ্যাত স্কলারশিপ, যেমন সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস অর্থাৎ SISGPর যে স্কলারশিপটা আছে সেই স্কলারশিপে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা অটাম সেমিস্টার ডেটসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টে খুব সুন্দরভাবে বলা আছে যে অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে হচ্ছে জানুয়ারি 15 তারিখের মধ্যে, এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটি করতে একটা ফি লাগবে এবং সেই অ্যাপ্লিকেশন ফিটি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি। এমনকি আপনাদের কিছু ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে, যেহেতু আমরা যারা ব্যাচেলর বাংলাদেশে কমপ্লিট করেছি আমাদের যে ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট আছে সেটার অফিসিয়াল যে কপিটা সুইডেনের এই universityofadmission.se এর যেই ঠিকানা আছে সেই ঠিকানায় বাই পোস্টে সেন্ড করতে হয়। তো সেটা অবশ্যই আমাদেরকে 1 ফেব্রুয়ারির আগে করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে আমরা যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করব সেই ডকুমেন্টসগুলো যাতে তাদের অফিসে পৌঁছায় 1 ফেব্রুয়ারির আগে, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে 9 এপ্রিল, এবং পরবর্তীতে আপনাদের জানানো হবে যে আপনারা কি করবেন, এবং ক্লাস শুরু হবে হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বরে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে এন্ট্রি লেভেলের যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের একটু দেখতে হবে। তো আমরা এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। তো যেহেতু আমরা মাস্টার্স লেভেলে অ্যাপ্লিকেশন করব, তো মাস্টার্স রিকোয়ারমেন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটি ওয়েব পেজ আসলো। এই ওয়েব পেজে আসার পর আমরা স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা মিট করব। যেমন এখানে বলা আছে যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট সেটা আমাদেরকে মিট করতে হবে। তো কি সেই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা আপনাদের একটু দেখাই। যেমন সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের আইএলটিএস যদি দেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ওভারঅল স্কোর 6.5 পেতে হবে, এবং যে কোনো ব্যান্ডে অর্থাৎ আইএলটিএসের যে 4টা মডিউল আছে সে সমস্ত মডিউলে যাতে আপনাদের 5.5 থাকে অ্যাটলিস্ট। তো এই স্কোরটা আপনারা ফলো করবেন যে 6.5 পেতে হবে আইএলটিএসে। আর যারা টোফেল দিবেন তাদের জন্য আলাদা স্কোর আছে, সেটা আপনারা এই লিস্ট থেকে দেখতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কান্ট্রি লেভেলের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে চেক দ্য ইনফরমেশন ফর ইউর কান্ট্রি অফ স্টাডি, অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে ব্যাচেলর করেছেন বা যেই কান্ট্রিতে অনার্স করেছেন সেই কান্ট্রির ওপর ডিপেন্ড করে কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টগুলো আমরা এখন একটু দেখে নেব। তো দেখার জন্য আমরা প্রথম যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। সেখানে বলা আছে যে কি ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে। তো এখানে বলা আছে যে কান্ট্রি। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই বাংলাদেশে স্টাডি করেছি তারা বাংলাদেশ সিলেক্ট করব। যদি আমরা ইন্ডিয়াতে স্টাডি করে থাকি তাহলে ইন্ডিয়া সিলেক্ট করব, অথবা আমরা যদি অন্যান্য দেশে স্টাডি করে থাকি ব্যাচেলরটা সেই ক্ষেত্রে আমরা সেই কান্ট্রিটা সিলেক্ট করব। তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম। তো বাংলাদেশে সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে যে আমাদের অবশ্যই 4 ইয়ার্সের একটি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে
সুইডেনের মাস্টার্স লেভেলে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা আপনারা যে ট্রান্সক্রিপ্ট পেয়েছেন ইউনিভার্সিটি থেকে, সেই ট্রান্সক্রিপ্টের অফিসিয়াল যে কপিটা, সেই অফিসিয়াল কপিটা আপনাদেরকে অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। তো কিভাবে অ্যাটেস্টেশন করবেন এখানে বলা আছে যে কিভাবে অ্যাটেস্টেশন করবেন। তো সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যেই সার্টিফিকেটটি আছে, সেই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটি আছে, সেটা আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটেস্টেশন করতে হবে। সেই অ্যাটেস্টেশন করার জন্য আপনাদের যেই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটি পেয়েছেন সেটা আপনারা একটা ভালো ফটোকপি করবেন। সেই ভালো ফটোকপিটা আপনাদের যেই ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিস অথবা এক্সাম কন্ট্রোলারের যেই অফিস আছে, সেই অফিস থেকে আপনারা সেটা অ্যাটেস্টেশন করবেন। এবং অ্যাটেস্টেশন করার পর আপনারা একটা খাম নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি খাম, সেই বিশ্ববিদ্যালয়টা খাম হলে ভালো হয়। সেই বিশ্ববিদ্যালয় খামে একটা সিল নেবেন বিশ্ববিদ্যালয়ের বা আপনাদের যেই রেজিস্ট্রার অফিস বা এক্সাম কন্ট্রোলারের যে অফিস আছে, সেই অফিসে একটা সিল নেবেন। সিল নেওয়ার পর এই যে খামের ভেতর আপনাদের অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনারা এখানে একটা সিল দিবেন। কিসের সিল হবে? এই সিলটা হবে আপনাদের যে এক্সাম কন্ট্রোলার বা রেজিস্ট্রার তার একটি সিল। সেখানে একটি সিগনেচার করবেন এবং একটা সিল দিবেন। সিল দেওয়ার পর এখানে আপনারা এটা আঠা দিয়ে লাগিয়ে ফেলবেন। তাহলে সহজেই এরকম একটি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বা অফিসিয়াল সার্টিফিকেট রেডি হবে। ট্রান্সক্রিপ্টের জন্য একটা খাম হবে এবং সার্টিফিকেটের জন্য একটা খাম হবে। আপনারা যারা প্রভিশনাল সার্টিফিকেটটি পেয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমনকি যারা 4th ইয়ারে আছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে সার্টিফিকেটের বদলে আপনাদেরকে একটি ডকুমেন্টস নিতে হবে ইউনিভার্সিটি থেকে। যেই ডকুমেন্টসটা হবে আপনাদের একটি প্রত্যয়নপত্র, যেটাতে লেখা থাকবে যে আপনারা 4th ইয়ারের স্টুডেন্ট, আপনারা এই বছর বা নেক্সট বছর গ্র্যাজুয়েশন করবেন। এরকম কিছু তথ্য থাকলে আপনারাও যারা 4th ইয়ারে আছেন তারা এই সাবজেক্টে বা এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই ওয়েবসাইটে। এই অ্যাকাউন্ট খোলার জন্য এখানে লগ ইন যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর একটা পেজ আসবে। এই পেজ থেকে আমরা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, সেখানে আপনারা নো দিবেন। যেহেতু আমাদের কারোই সুইডিশ পার্সোনাল আইডি নেই বা আমরা বাংলাদেশে আছি সেই জন্যে। তো এখানে দেওয়ার পর আপনাদের ফুল নেম, আপনাদের ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, অ্যাড্রেস, পোস্ট কোড, সিটি, কান্ট্রি, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্রিয়েট যে বাটনটা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেলে, যে ইমেলটা আপনারা এখানে দিয়েছেন, সেই ইমেলে একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কটার মাধ্যমে আপনাদের এই আইডিটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনারা যে লগ ইন যে বাটনটা আছে সেই বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই লগ ইন পেজটা আসবে। এই পেজে আসার পর আপনাদের ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি আপনারা একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনারা দিবেন। দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, সেটা আমরা একটু পরিচিত হয়ে নেই। এটা হচ্ছে এখানে আপনাদের নাম শো করবে মাই পেজ যে অপশনটাতে। তো আমরা মাই পেজ যে অপশনটি আছে সেই পেজ অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কিত কিছু তথ্য থাকবে, এই বক্সে মেসেজ সম্পর্কিত তথ্য থাকবে এবং ডকুমেন্টস, প্রোফাইল, অ্যাপ্লিকেশন ফি, এই সমস্ত তথ্য থাকবে। এই ইনফরমেশনগুলো আমরা আরও ডিটেলসে জানবো। তো সেটা জানার আগে আমরা দেখব যে কীভাবে মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করতে হয়। তো মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করার জন্য আমরা এই যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে সার্চিং যে টুলটা আছে এই টুলটা আমরা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন অটাম 2021, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফাইন্ড কোর্স সিলেক্ট করলাম। ফাইন্ড কোর্সে ক্লিক করার পর এখানে বাম পাশে কিছু ফিল্টারিং অপশন পাবেন। এই ফিল্টারিং অপশনটা আমাদের এখন ইউজ করতে হবে। তো ফিল্টারিং অপশনটা সিলেক্ট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নাম বলা আছে। আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের নাম থাকে যে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়বেন সুইডেনের, তাহলে এখানে সিলেক্ট করতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ওয়াইজও সিলেক্ট করতে পারেন। ধরুন আমি একটি সাবজেক্ট সিলেক্ট করছি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট রিলেটেড আমি কোর্স খুঁজছি। তো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাম পাশে দেখতে পাচ্ছেন মাস্টার্স লেভেলে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে শো অল ফিল্টার্স, এটা আপনার এই বাটনে ক্লিক করবেন।
শো অল ফিল্টার্সে ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে, সেখানে আপনারা পেস অফ স্টাডি সেটা হচ্ছে ফুল টাইম দিবেন। যেহেতু আমরা ফুল টাইম স্টাডি করব, তো ফুল টাইমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বলা আছে যে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনে আমরা ক্লিক করব কি ইংলিশ, যেহেতু আমরা ইংলিশ মেজরে স্টাডি করব। তো এটা দেওয়ার পর আমাদের একটি সুন্দর একটা লিস্ট আসবে, সেই লিস্টটা থেকে আমাদের কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করব। সুইডেনের যতগুলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত কোর্স আছে সমস্ত কোর্স এখানে শো করবে। আপনারা চাইলে অন্যান্য সাবজেক্টও সিলেক্ট করতে পারেন, যেমন হেলথ অ্যান্ড মেডিকেল কেয়ার সিলেক্ট করলাম। দেখেন এখানে কোর্সগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি কম্পিউটার সায়েন্স সিলেক্ট করলাম উদাহরণ হিসেবে দেখার জন্য। তো এখানে আপনাদের এই সাবজেক্টগুলো দেখার সময় একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যে সমস্ত কোর্স সিলেক্ট করব সেগুলো যাতে অবশ্যই 120 ECTS ক্রেডিট হয়ে থাকে, অর্থাৎ 120 ক্রেডিটের কোর্স যাতে আমরা সিলেক্ট করি। এখন 120 ক্রেডিট মানে কি? 120 ক্রেডিট হচ্ছে 2 বছরের মাস্টার্স, অর্থাৎ আপনারা 2 বছর স্টাডি করবেন। কেন 2 বছরের স্টাডিতে অ্যাপ্লাই করবেন? সেটা হচ্ছে যে আপনারা যদি 2 বছরের মাস্টার্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সুইডেনের যে পার্সন নাম্বার আছে, একটা আইডি নাম্বার দেয় সুইডেনে যাওয়ার পর, সেই আইডি নাম্বারটা আপনারা পাবেন এবং সেই আইডি নাম্বারটার মাধ্যমে আপনারা মেডিকেল থেকে শুরু করে ওয়ার্ক ভিসা থেকে শুরু করে বা সেখানে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই সুইডেনের যে পার্সোনাল আইডি বা পার্সন আইডি, সেই পার্সন আইডিটা লাগবে। আপনারা অবশ্যই 2 বছরের মাস্টার্সে সিলেক্ট করবেন। আর 2 বছরের মাস্টার্সে সিলেক্ট করলে আপনারা সুইডেনের যে বিখ্যাত স্কলারশিপ SISGPর স্কলারশিপটা সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা অবশ্যই 2 বছরের মাস্টার্সে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাবজেক্ট আমরা দেখলাম, সেটা হচ্ছে AI ইঞ্জিনিয়ারিং। আমি এটাকে সিলেক্ট করলাম। তো এখানে যে সমস্ত কোর্স আপনার ভালো লাগবে, অর্থাৎ 120 ক্রেডিটের, সেই সমস্ত কোর্স থেকে আপনারা দেখে আপনারা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম র্যান্ডমলি কয়েকটা কোর্স। এবং কোর্স সিলেক্ট করার আগে অবশ্যই আপনারা এখানে আরও কিছু ইনফরমেশন দেখে নেবেন, যেমন এটা টিউশন ফি কত, প্রতি বছর কত টিউশন ফি লাগবে, প্লাস এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড কত, এটা ফুল টাইম কিনা, এটা লোকেশন কোথায়, এটা কোন সিটিতে অবস্থিত, সমস্ত ইনফরমেশন এখানে পাবেন। তারপর এই কোর্সটা সম্পর্কে আরও কিছু যদি জানতে চান সেখানে ক্লিক করবেন। আমি এই কোর্স সম্পর্কে আরও কিছু জানতে চাচ্ছি, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। তো এই পেজটাতে আমরা গেলাম বা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমরা পেলাম। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের একটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টে যে আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা যে অনার্সে যে সাবজেক্টে পড়েছি বা যেখানে আমরা জব করেছি সেটার সাথে রেলেভেন্ট কি না। যদি সেটার সাথে রেলেভেন্ট না হয় সেক্ষেত্রে আমাদের এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করতেছি একটা ফির মাধ্যমে, অর্থাৎ আমাদের একটা কস্ট পড়বে, প্রি রিকুইসাইড অথবা এন্ট্রি লেভেল রিকোয়ারমেন্ট যদি আমরা মিট না করে থাকি বা এখানে যে সমস্ত রিকোয়ারমেন্ট তারা দিয়েছে সেটা যদি আমরা ফুলফিল না করতে পারি সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। এই জন্যে আপনারা বিষয়টা মাথায় রাখবেন। তো এখানে কি রিকোয়ারমেন্ট আছে সেটা একটু আমরা দেখে নেই। এখানে বলা আছে যে ব্যাচেলর লেভেল উইথ 180 ECTS। এখন 180 ECTS বলতে কি বোঝাচ্ছে? তো আমি যদি আপনাদেরকে সহজ বাংলায় বুঝাই, সেটা হচ্ছে যে আপনারা যদি বিশ্ববিদ্যালয় 3rd ইয়ার কমপ্লিট করেন, অর্থাৎ আপনাদের 4 বছরের অনার্সের মধ্যে 3 বছর যদি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা 180 ECTS এর যেই ক্রেডিটের যে রিকোয়ারমেন্টটা সেটা আপনারা ফুলফিল করতে পারবেন। অর্থাৎ এর আরেকটি অর্থ হচ্ছে যে আপনারা 3rd ইয়ার কমপ্লিট করার পর অর্থাৎ 4th ইয়ারে সুইডেনে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরেকটা রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে আপনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বা ডিগ্রি প্রজেক্ট থাকতে হবে। এই ডিগ্রি প্রজেক্টটা কি? সেটা হচ্ছে যে আমরা সবাই অনার্স লেভেলের শেষ পর্যায়ে একটা থিসিস বা প্রজেক্ট আমরা করেছি, এটাই হচ্ছে সেই প্রজেক্ট। আমাদের যেহেতু বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা থিসিস বা প্রজেক্ট থাকে লাস্ট ইয়ারে, ওই প্রজেক্টটা আমরা এই প্রজেক্ট হিসেবে শো করতে পারবো। আপনাদের 7.5 ECTS ক্রেডিট প্রোগ্রামিং অথবা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর একটা কোর্স থাকতে হবে। এখন 7.5 ECTS ক্রেডিট মানে কি? এটা কিন্তু বাংলাদেশের ক্রেডিট না, এটা হচ্ছে ECTS ক্রেডিট। 1 ECTS বা ইউরোপিয়ান ক্রেডিট সমান 1.5 বাংলাদেশি ক্রেডিট। এই মানটা আপনারা ইউজ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনাদের যদি আমি সহজ বাংলায় বলি যে এই যে ক্রেডিটটা দেখতে পাচ্ছেন সেই ক্রেডিটটা যদি 1.5 দ্বারা যদি ভাগ করেন তাহলে যেই ক্রেডিটটা আসবে সেটাই হচ্ছে আপনার বাংলাদেশের ক্রেডিট।
তো বিষয়টা আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ যদি 1.5 দ্বারা ভাগ করি বা এটা যদি হাফ করি, তাহলে দেখা যায় যে এটা প্রায় 3 বা 4 ক্রেডিটের একটা কোর্স লাগবে। যারা 4 ক্রেডিটের যদি প্রোগ্রামিংয়ের কোনো কোর্স করে থাকেন বা কোনো ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স রিলেটেড জন্য কোর্স করে থাকেন, তাহলে আপনারা সহজেই এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটা হচ্ছে ইংলিশ লেভেলের রিকোয়ারমেন্ট, সেটা আপনাদের মিট করতে হবে, অর্থাৎ IELTS 6.5 পেতে হবে। এই রিকোয়ারমেন্ট যদি পড়ে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, আমি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেছি, তাহলেই আপনারা এই মাস্টার্স প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন বা অ্যাপ্লাই করবেন। তো যেহেতু আমরা মাস্টার্স প্রোগ্রামগুলোতে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আপনারা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন যে মাই সিলেকশন, এই মাই সিলেকশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই সমস্ত কোর্সে অ্যাপ্লাই করব বা একটা লিস্ট করেছি বা একটা শর্ট লিস্ট করেছি, সেই লিস্টটি এখানে প্রকাশিত হবে। আমরা ইচ্ছা করলে আমাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট করতে পারবো। এখন অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট অ্যাপ্লিকেশন, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। এই পেজটা আপনারা ভালো মতো খেয়াল করবেন। এটা হচ্ছে মাই অ্যাপ্লিকেশন পেজ। এই যে এই পেজটা হচ্ছে সেই পেজটা, মাই অ্যাপ্লিকেশন পেজ, এবং এটা ডেডলাইন বলা আছে এখানে, এবং আপনার কোন মাস্টার্স কোন সেমিস্টারে অ্যাপ্লাই করছেন সেটা এখানে বলা আছে। তো কমপ্লিট করার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চয়েস দিতে পারবো, অর্থাৎ আমাদের ফার্স্ট চয়েস কি, সেকেন্ড চয়েস কি, থার্ড চয়েস। তো এই চয়েসটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে এন্ট্রি লেভেলের রিকোয়ারমেন্ট মিট করেছে কিনা। এন্ট্রি লেভেলের রিকোয়ারমেন্ট কিভাবে মিট করবে সেই বিষয়ে আমি আরও একটা টিউটোরিয়াল করব ধাপে ধাপে। তো আজকে আমি একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি যাতে আপনার টোটাল প্রসেসটা একটু বুঝতে পারেন। নেক্সট টিউটোরিয়াল থেকে আমি আরও ডিটেলসে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করে দেব। তো এখানে আপনারা এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনের মাধ্যমে আপনাদের চয়েসটা দিতে পারবেন, ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস দিতে পারবেন। যেমন মনে করেন আমি যে সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেটা আমি ফার্স্ট চয়েস দিতে যাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ফার্স্ট চয়েস হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটাতে ক্লিক করার জন্য, এই ফার্স্ট চয়েস দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা চিহ্ন দেখাচ্ছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সটা সেটা কিন্তু 1 নম্বরে চলে আসছে। তো ঠিক এই যে বাটনটা ক্লিক করে বা আগে পিছে করে আপনারা সহজেই আপনাদের কাঙ্ক্ষিত মাস্টার্সের যে চয়েসটা, সেই চয়েসটা আপনারা সিলেক্ট করতে পারবেন। ওকে, তো দেখেন আমরা সহজেই মাস্টার্স প্রোগ্রামগুলো সিলেক্ট করলাম। চয়েসটা দেওয়ার পর আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি রিকোয়ারমেন্টের যেই সেকশনটা সেখানে আমরা ইয়েস দিব, বাট ইয়েস দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে এই স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা চেক করতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা আবার চেক করে নিতে হবে। তো আমরা চেক করার জন্য শো মোর এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাবজেক্ট সম্পর্কিত সমস্ত তথ্য চলে আসবে। তো এখানে বলা আছে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই যে এন্ট্রি রিকোয়ারমেন্ট তারা বলেছে এটা যাতে অবশ্যই মিট করে। তো এই বিষয়টা আপনারা পড়ে দেখবেন। পড়ে দেখার পর যদি মনে করেন যে হ্যাঁ আমি এই রিকোয়ারমেন্টগুলো মিট করেছি বা এই রিকোয়ারমেন্টগুলো আমার ব্যাচেলর সাবজেক্টের সাথে মিল আছে, তার মানে এই সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা নিশ্চিত হওয়ার পর আমরা সর্বশেষ কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে একটা এরর মেসেজ শো করতেছে। এরর মেসেজটা কি সেটা আমরা একটু পড়ে নিই। যে আমরা অতিরিক্ত সাবজেক্ট চুজ করেছি, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম 4টা প্রোগ্রামে বা 4টা ইউনিভার্সিটিতে অথবা যে কোনো 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। তো এই 4টা সাবজেক্ট একই বিশ্ববিদ্যালয় হতে পারে, আবার ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পারে। যেমন আমরা একটা বিশ্ববিদ্যালয় থেকে 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, আবার 4টা বিশ্ববিদ্যালয়ের 4টা সাবজেক্টেও আমরা অ্যাপ্লাই করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। তো আমরা ম্যাক্সিমাম 4টা ইউনিভার্সিটি বা 4টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবো, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা যে লিস্টটা করেছি সেখান থেকে একটা সাবজেক্ট আমাদের বের করে দিতে হবে। তো আমি 4 নম্বর যে সাবজেক্ট আছে সেটা আমি বের করে দিচ্ছি। বের করার জন্য এখানে ক্রস যেই চিহ্নটা দেখতে পাচ্ছেন, ক্রস যে বাটনটা, সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ইয়েস বাটনে ক্লিক করবেন। তো আমরা ওই সাবজেক্টটা বের করে দিয়েছি। তো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলাম।
ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। এখানে যেই কান্ট্রিটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে স্টাডি করেছেন। সাপোজ আপনি যদি চায়না থেকে স্টাডি করে থাকেন সেখানে সেই জন্য আপনি চায়না সিলেক্ট করবেন, আর যদি বাংলাদেশ থেকে স্টাডি করে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো একাধিক কান্ট্রিতে স্টাডি করে থাকেন, অর্থাৎ হতে পারে যে আপনি ব্যাচেলার্স করেছেন বাংলাদেশে কিন্তু আপনি 2টা মাস্টার্স করেছেন বা মাস্টার্স করেছেন অন্য কান্ট্রিতে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক স্টাডি যেখানে করেছেন বা সবচেয়ে লেন্দি যেই ডিগ্রিটা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি যেখান থেকে করেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলা আছে যে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর এই সমস্ত ইনফরমেশনগুলো আরেকবার চেক করে নিলাম যে আমরা এই 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এবং এই 4টা ইউনিভার্সিটির যেই চয়েস লিস্ট সেই চয়েস লিস্টটা এখানে আছে। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব, বাট সাবমিট বাটনে ক্লিক করার আগে আমরা আরেকবার চেক করে নেব। সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে একটা পেজ আসবে, সেটা হচ্ছে কনফার্মেশন, অর্থাৎ আমাদেরকে কনফার্ম করতে হবে। তো এই কনফার্ম করার পর নেক্সটে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে তারা বলে দেওয়া আছে। তো এখানে মনে রাখতে হবে যে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করব সুইডেনের ক্ষেত্রে, ডকুমেন্ট সাবমিট করার পর কিন্তু আমরা ডকুমেন্টসগুলো আর উইথড্র করতে পারবো না। অর্থাৎ আপনি যদি ভুলক্রমে কোনো ভুল ডকুমেন্ট আপলোড করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেটা আবার উইথড্র করতে পারবেন না বা সেটা ক্যান্সেল করতে পারবেন না। এটা হচ্ছে সুইডেনের একটা ল যে আপনি যদি অনলাইনে কোনো ডকুমেন্ট সাবমিট করেন সেটা আপনি উইথড্র করতে পারবেন না, সেটা হচ্ছে একবারে আপনাকে আপলোড করতে হবে। সো এই সুইডেনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো যখন সাবমিট করবেন বা আপলোড করবেন তখন ডকুমেন্টগুলো ভালো মতো চেক করে ডকুমেন্টের নাম সুন্দরভাবে উল্লেখ করবেন। তো কিভাবে নাম উল্লেখ করবেন সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের বোঝাচ্ছি, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো এই যে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলাম। এই ওকে বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনটি সেন্ড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে তারা এবং আমাদের অ্যাপ্লিকেশনটি সেন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। তো এই পর্যায়ে এসে যদি আপনার মনে হয় যে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চেঞ্জ ইওর অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করবেন। তো যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আবার পেছনের দিকে চলে যাবে। এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে না আমি টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে এই ডিলিট বাটনে ক্লিক করবেন। তবে মনে রাখতে হবে আমরা এই অ্যাপ্লিকেশনের সমস্ত চেঞ্জ শুধুমাত্র জানুয়ারির 15 তারিখের মধ্যে করতে পারবো। ক্লিক করার পর এখন আমাদেরকে অ্যাপ্লিকেশনের ফি পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশনের পেমেন্টের আগে সবকিছু নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কি আসলেই নিশ্চিত যে এই সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। তো নিশ্চিত হয়ে থাকলে আপনারা পেমেন্টটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা বাংলাদেশের ব্যাংক থেকে পে করতে পারবেন, সমস্যা নাই। ভিসা কার্ড যদি হয় বা মাস্টার কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনি সহজে পে করতে পারবেন অনলাইনে। আর যদি আপনাদের কোনো কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। সো ব্যাংক ট্রান্সফার করার জন্য আপনারা যে কোনো একটি ব্যাংকে, বাংলাদেশের যে কোনো একটি ব্যাংক থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার করবেন। তো ব্যাংক ট্রান্সফার করার জন্য এখানে আপনারা যে প্রসিড টু ব্যাংক ট্রান্সফার সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারা একটা লিস্ট দিবে যে ব্যাংকের যে আইবান অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড এবং ব্যাংকের অ্যাড্রেস, এই সমস্ত ইনফরমেশন আপনার লাগবে যখন আপনারা পেমেন্টটা করবেন হচ্ছে 900 সুইডিশ ক্রাউন। এটা বাংলাদেশ টাকা প্রায় 10,000 টাকার মতো বা 9,000 টাকার মতো পড়ে। তো এটা প্রিন্ট করে আপনারা নিকটস্থ কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন, তাহলেই আপনারা করতে পারবেন এই পেমেন্টটা করার পর এখানে আপনাদের বলবে যে তারা পেমেন্টটা রিসিভ করেছে। তো আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে বলা আছে দেখেন, আমি হচ্ছে 2019 সালের জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করেছিলাম। তখন যে আমি অ্যাপ্লিকেশনটি ফি পে করেছিলাম সেই ফি এর যে কনফার্মেশন সেটা আমাকে দিয়েছিল। অর্থাৎ ফি পে করার পর আপনাদের এরকম একটা নোটিফিকেশন আসবে এবং আপনাদের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো আপনারা এই বিষয়টা মনে রাখবেন। তো এখন আমরা পুনরায় অ্যাপ্লিকেশন ট্যাবে যাব। এই যে মাই পেজ অপশনটা দেখছেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন, মেসেজ, ডকুমেন্ট, প্রোফাইল, অ্যাপ্লিকেশন ফি যেটা আমরা এখন দেখছি সেই সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তো এই অংশে আপনারা এই যে অ্যাপ্লিকেশন, যেটা
অ্যাপ্লিকেশন সেকশনটা ভালো মতো পড়ে দেখবেন যে কি কি রিকোয়ারমেন্ট আছে। অ্যাপ্লিকেশনের ফিটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য এই ডকুমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই বিষয়টা দেখবেন, এই অংশে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপর ডকুমেন্ট আপলোড করার আগে এই যে তথ্যগুলো আছে সেটা একবার চেক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি কোনো প্রকারের কোনো ডকুমেন্ট আপলোড করে থাকেন সেটা কিন্তু আর ডিলিট করা যাবে না। অর্থাৎ এটা হচ্ছে সুইডেনের একটি গভর্নমেন্টের রুল যে আপনি অফিসিয়ালি যদি কোনো ডকুমেন্ট সেন্ড করে দেন সেটা কিন্তু তাদের অফিসে অফিসিয়ালি সেটা রেজিস্টার্ড হয়ে থাকে। তো এই বিষয়টা মনে রাখবেন যে ডকুমেন্ট আপলোড করার সময় আমাদেরকে অবশ্যই খুব কেয়ারফুল হতে হবে। যেমন আমি আপনাদেরকে বলছি যে এখানে যে আপলোড যে বাটনটা সেখানে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোডের জন্য, বা তার আগে আমি আপনাদেরকে কিছু কিছু তথ্য দিয়ে নেই। তো ডকুমেন্ট আপলোড করার সময় আপনাদেরকে একটা অপশন দিবে এবং ডকুমেন্টের একটা অপশন চুজ করতে হবে যেটা কোন টাইপের ডকুমেন্ট। যেমন প্রথম অংশটা হচ্ছে ডকুমেন্টের নাম হচ্ছে ইংলিশ ডকুমেন্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এবং আপনারা যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা দিবেন সেটার বা আইএলটিএস এর কপি বা টোফেলের যে কপিটা আপনারা দিবেন সেই ক্ষেত্রে আপনারা এইভাবে লিখবেন, অর্থাৎ আইএলটিএস তারপরে হাইফেন তারপর আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা লিখে তারপর পিডিএফ এর নামটা লিখবেন। এরকম নামে আপনাদের কম্পিউটারে একটা ফোল্ডার করবেন। সেই ফোল্ডারে একটা ফোল্ডারে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য একটা ফোল্ডার করবেন, তারপর আইডি ডকুমেন্টসের জন্য একটা ফোল্ডার করবেন, এবং প্রত্যেকটি ফোল্ডারে যে সমস্ত ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলোর নাম এবং আপনার নাম একসাথে লিখে আপনারা নেম আকারে সেভ করবেন। সেভ করার পর আবার চেক করবেন যে এই ডকুমেন্টসটা আদৌ সেই ডকুমেন্টস কিনা। এটা করলে কি হবে, আপনাদের ডকুমেন্টস আপলোডের সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি সেটা আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি। যে অপশনে যাওয়ার পর আপনারা আইডি ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। তারপর আইডি ডকুমেন্টস সিলেক্ট করার পর তাদেরকে বলতে হবে যে এটা কোন টাইপের ডকুমেন্টস। তো সেখানে আপনারা একটু ডেসক্রিপশন লিখবেন, যেমন আমি লিখেছি এটা আইডি ডকুমেন্টস এবং আমার ডকুমেন্টসের নাম, অর্থাৎ আমি যেহেতু পাসপোর্ট আপলোড করেছি পাসপোর্ট এবং আমার নামটা লিখে সেই পিডিএফটা আমি আপলোড করেছি। তারপর ঠিক একই পদ্ধতিতে আপনাদের একাডেমিক সার্টিফিকেটস, ডিপ্লোমা বা ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে। মনে রাখতে হবে যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট একটা ফোল্ডারে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একটা পিডিএফে আপলোড করবেন। আপলোড করার পর আপনারা ঠিক এইভাবে একটা নাম দিবেন, অর্থাৎ সার্টিফিকেট ড্যাশ এনরোলমেন্ট ড্যাশ ট্রান্সক্রিপ্ট। যেহেতু আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম, অর্থাৎ তখন আমি ব্যাচেলরের ডিগ্রিটি পাইনি। এই কারণে আমি সার্টিফিকেট অফ এনরোলমেন্ট, অর্থাৎ আমি যে 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম সেইটা আমি তাদেরকে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা নামকরণ করতে পারবেন। এবং আদার্স যে সেকশনটা থাকবে এই সেকশনে আপনাদেরকে অন্যান্য ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। যেমন অন্যান্য ডকুমেন্টসগুলো কি কি, যেমন হচ্ছে রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই 2 কপি রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে, যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, সেটা আপনারা আপলোড করবেন। এবং আপনারা যেই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই সমস্ত সাবজেক্ট রিলেটেড একটা নির্দিষ্ট লেটার অফ মোটিভেশন লেটার তারা চাবে। অর্থাৎ আপনি যদি সাপোজ আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করছেন, তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে একটা আলাদাভাবে লেটার অফ মোটিভেশন অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, এবং সেটা লিখার পর ওই বিশ্ববিদ্যালয়ের জন্য যে এই লেটারটা লিখেছেন সেটা আপনারা নামের মাধ্যমে উল্লেখ করে দেবেন, আদারওয়াইজ তারা কনফিউশনে পড়ে যাবে। যেমন আমি লিখেছি এটা হচ্ছে হাইফেন তারপর যেই বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাপ্লাই করছি সেই বিশ্ববিদ্যালয়ের নাম, এবং সাথে যেই সাবজেক্টে আমি অ্যাপ্লাই করছি সেই সাবজেক্টের একটা সংক্ষেপ, একটা শর্ট ফর্ম আমি লিখেছি। তো এইভাবে আপনারা নেমিং করবেন, অর্থাৎ যতগুলো বিশ্ববিদ্যালয়ের যতগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি করে লেটার অফ মোটিভেশন চাবে তারা, তো সেই হিসাবে আপনারা দিতে হবে। তারপর কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চায়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার সিভি আপলোড করতে পারেন, এবং সিভি কিছু কিছু ইউনিভার্সিটিতে চায়, আবার অনেক ইউনিভার্সিটিতে চায় না, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে চায়। তবে যে ইউনিভার্সিটির জন্য আপনি সিভিটি আপলোড করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি একই বিশ্ববিদ্যালয়ের আরেকটা সাবজেক্টে আমি অ্যাপ্লাই করেছি, তো ওই সাবজেক্টের জন্য আমি আরেকটা লেটার অফ মোটিভেশন সাবমিট করেছি।
আবার দেখতে পাচ্ছেন আমি যতগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করছি সবগুলো সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে মোটিভেশন লেটার লিখেছি এবং সেই মোটিভেশন লেটারটা আমি এখানে আপলোড করেছি। এবং সর্বশেষ আরেকটি ডকুমেন্ট তারা চেয়েছে, এটা হচ্ছে অপশনাল ডকুমেন্ট, সেটা হচ্ছে থিসিস প্রপোজাল। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে থিসিস প্রপোজাল সাবমিট করতে হয়েছে এবং আমি সাবমিট করেছিলাম আমার সময়। তো বুঝতেই পারছেন এই যে ডকুমেন্টসগুলো আদার্স যে ডকুমেন্টসে, সেখানে আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই সমস্ত ডকুমেন্টস তারা আলাদা চেয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিট করতে হবে। তো চিন্তা কোনো কারণ নেই, আমি নেক্সট টিউটোরিয়ালে এই ডকুমেন্টেশন নিয়ে আরও ডিটেলসে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আজকের টিউটোরিয়ালে একটা সিম্পল ওভারভিউ দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা এই যে আপলোড যে ডকুমেন্টসটা সেখানে আমরা ক্লিক করব। এই পেজে আসার পর একটা নতুন ফাইল সেকশন আসবেন। এই পেজে আপনারা ফাইল আপলোড করবেন বা ডকুমেন্টস আপলোড করবেন। তো এখানে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। যেমন আপনার যেই ফাইলটা সেটা যাতে 10 MBর বেশি যাতে না হয়, তো এটা আপনারা মাথায় রাখবেন। তো আপনাদের ফাইলের লেন্থ যদি বেশি থাকে বা ফাইলের সাইজ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কি বিভিন্ন ফ্রি PDF কম্প্রেশনের যেই টুল পাওয়া যায় অনলাইনে সেই টুলগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টের নাম, এখানে আপনারা ডকুমেন্টের নাম লিখবেন। অর্থাৎ যদি আপনারা ট্রান্সক্রিপ্ট বা ডিপ্লোমাস বা ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট আপলোড করেন তাহলে এখানে ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের নাম লিখবেন। লেখার পরে ডকুমেন্টের টাইপটা আপনারা সিলেক্ট করবেন যে কোন টাইপের ডকুমেন্ট সেটা আপনারা উল্লেখ করবেন। তো এই বাটনে ক্লিক করে আপনাদের যেই সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন। আপলোড করার পর এখানে লিস্টে অ্যাড করবেন। লিস্টে অ্যাড করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার আগে অবশ্যই আপনাদেরকে নিশ্চিত হতে হবে ভালো মতো আপলোড করেছেন বা আপনারা সঠিক ডকুমেন্টটি সঠিক জায়গায় আপলোড করেছেন কিনা। অর্থাৎ যদি সার্টিফিকেট ডিপ্লোমা সেকশনে অবশ্যই সার্টিফিকেট রিলেটেড যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো আপনারা সাবমিট করবেন। অর্থাৎ অনার্স মাস্টার্স অর্থাৎ যতগুলো ডিগ্রি আপনারা পেয়েছেন সমস্ত ডিগ্রির ট্রান্সক্রিপ্ট একসাথে করে PDF-গুলো কম্বাইন করে তারপর সাবমিট করবেন। আর ভুল ডকুমেন্ট যেমন সার্টিফিকেটের ডকুমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টে সাবমিট করবেন না, অর্থাৎ ভুল করবেন না। অর্থাৎ যেই ডকুমেন্টের যেই টাইপ সেই ডকুমেন্টে আপনারা উল্লেখ করবেন এবং ডকুমেন্টের নামের জায়গায় আপনারা একটু ডেসক্রিপশন দিয়ে রাখবেন যাতে করে আপনারা ফিউচারে বুঝতে পারেন যে আপনারা কোন ডকুমেন্টস আপলোড করেছেন। কারণ এই ডকুমেন্টসটি একবার আপলোড করার পর আপনাদের কিন্তু চেক করার মতো কোনো সুযোগ থাকবে না। এখানে অ্যাড টু লিস্ট যে বাটনটা আছে সেখানে ক্লিক করার পর যেই ডকুমেন্টসটা আপনারা সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলো একটা লিস্ট প্রকাশিত হবে। লিস্ট করার পর ফাইনালি যখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন বা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ফাইনালি আপলোড হয়ে যাবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স ঠিক এইভাবে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে বেসিক স্টেপ বাই স্টেপ প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কোন বিষয়ে বুঝতে পারেন নাই। সেই ক্ষেত্রে আমি নতুন একটা ভিডিও করব এবং সেই বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইন্ডিভিজুয়ালি একটা করে টিউটোরিয়াল করে সুন্দর করে বুঝিয়ে দেব। আর যদি আপনারা চান আমি একটি লাইভ সেশন করব আপনাদের জন্য যাতে করে আপনারা সরাসরি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন কোনো কনফিউশন থাকলে, সেক্ষেত্রে আমাদের গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। সেখানে আমাদেরকে বলতে পারেন যে আপনাদের প্রবলেমগুলো কী কী, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।